কিন্তু প্রথম দিকে কি আইডিয়া যে একজন ডাক্তার হবে আমার স্টুডেন্ট, ইঞ্জিনিয়ার হবে আমার স্টুডেন্ট, এটাই আমরা আশা করব। আজকে আমার মনে হয় স্বপ্ন একটা পূরণ হয়ে গেল, আরেকটা স্বপ্ন যে আমার আজকে একটা ইন্টারভিউ হচ্ছে, সেটা অভিজিতের দৌলতেই হচ্ছে, টেডভাইজারের দৌলতেই হচ্ছে। চাকরি বলতে বুঝতাম যে একটা হচ্ছে কি ব্যাংকের চাকরি হবে বা রেলের চাকরি হবে, আর একটু যদি ভালো স্টুডেন্ট হয় সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। এখন অনেক সেক্টর খুলে গেছে, কেউ এগ্রিকালচারে সাকসেস হচ্ছে, কেউ খেলাধুলাতে সাকসেস হচ্ছে, তো আবার আইটি ডিপার্টমেন্টে অনেকে সাকসেস হচ্ছে। আগে কিন্তু আমরা এসব কিছু জানতাম না। প্যারেন্টসরাই কিন্তু বাধার সৃষ্টি করে। যে স্টুডেন্টটা খেলতে খুব আগ্রহী তার দিকে না, বাবা মা সেদিকে যাচ্ছে না, না তাকে ডাক্তার হতে হবে, বাবা মার পছন্দতে সে চলছে। নমস্কার। ইংরেজিতে একটা খুব বিখ্যাত কথা আছে, ওয়ান বুক, ওয়ান পেন, ওয়ান চাইল্ড অ্যান্ড ওয়ান টিচার ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ একটি বই, একটি কলম, একটি শিশু এবং একজন টিচার পৃথিবী বদলে দিতে পারে। পৃথিবী বদলানো মানে কি বৃহৎ অর্থে পৃথিবীকে বদলানো? না, পৃথিবীকে বদলানো মানে কিন্তু একজন একজন করে মানুষকে বদলানো, একজন একজন করে মানুষকে সঠিক পথ দেখানো। আর এই পথ দেখানোর রাস্তাটা যারা করে থাকেন তারা হলেন টিচার। আজকের টেডভাইজার টক্সের এপিসোডটি আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ বলতে পারেন যে আজকের এপিসোডটির জন্য আমি এক প্রকার অপেক্ষা করেছিলাম টেডভাইজার টক্স অনুষ্ঠানটি শুরু হবার পর, যে কবে এমন একজন টিচারের আমি ইন্টারভিউ করব যার বহু 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 ছেলেমেয়েরা যার হাতে তৈরি হয়েছে এবং আমি নিজে যার হাতে তৈরি হয়েছি, এবং শুধুমাত্র যে তিনি আমাকে পড়াশোনা করিয়েছেন বা পড়াশোনার পথ দেখিয়েছেন তা নয়, জীবনেরও নানান সমস্যার সম্মুখীন হতে শিখিয়েছেন এমন একজন শিক্ষক যিনি একজন একজন করে ছাত্রদের জীবন বদলে দিয়েছেন, এমন একজন শিক্ষক যিনি একজন একজন করে ছাত্রদেরকে সঠিক পথ দেখিয়েছেন। সত্যি বলতে তার ব্যাপারে যদি আমি বলা শুরু করি, ইন্ট্রোডাকশন পর্বটাই হয়তো 1 ঘন্টার হয়ে যাবে। তাই ইন্ট্রোডাকশন পর্বটাকে এখানেই ছোট করে আমি ওয়েলকাম জানাই আমাদের আজকের অতিথি, আমার ভীষণ প্রিয় একজন মানুষ, আমার অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ, অলোক স্যারকে। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠান টেডভাইজার টক্সে স্বাগত জানাই। সবাইকে নমস্কার। আর অভিজিৎ, তোমাকে ধন্যবাদ যে তোমার এখানে আসতে পেরে। স্যার, আপনার মুখে একটা কথা খুব শুনতাম, আমরা ছোট থেকেই শুনে এসেছি। রিসেন্টলিও যখন আপনার সেন্টারে গিয়েছিলাম একটি অনুষ্ঠানে, সেখানেও আপনাকে বলতে শুনেছি যে একটা সময় আসবে, সেটা এসে গেছে অলরেডি, যে যখন আপনি বাড়ি বানাবেন, বাড়ির যে আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার থাকবে সে আপনার স্টুডেন্ট। আপনি যখন কোনো কারণে হসপিটাল বা যে কোনো হেলথ সেক্টরে যাবেন, সেখানে ডাক্তার যে থাকবে সে আপনার স্টুডেন্ট, নার্স যে থাকবে সে আপনার স্টুডেন্ট। আপনি গাড়ি কিনতে যাবেন, গাড়ির ওখানে যে ম্যানেজার থাকবে গাড়ির শোরুমে সে আপনার স্টুডেন্ট। তো এই যে সময়টার কল্পনা আপনি করেছিলেন যে বিভিন্ন সেগমেন্টে আপনার হাতে তৈরি ছেলেমেয়েরা থাকবে, আপনি কি কখনো এটা কল্পনা করেছিলেন যে একটা পডকাস্ট এপিসোড হবে, পডকাস্ট এপিসোডটা যে হোস্ট করবে সে আপনার স্টুডেন্ট? এটা তো সেই সময় আমরা চিন্তাই করিনি, কারণ এটার সম্বন্ধে কোনো আইডিয়াও ছিল না। কিন্তু প্রথম দিকে কি আইডিয়া যে একজন ডাক্তার হবে আমার স্টুডেন্ট, ইঞ্জিনিয়ার হবে আমার স্টুডেন্ট, এটাই আমরা আশা করব। আজকে আমার মনে হয় স্বপ্ন একটা পূরণ হয়ে গেল, আরেকটা স্বপ্ন যে আমার আজকে একটা ইন্টারভিউ হচ্ছে, সেটা অভিজিতের দৌলতেই হচ্ছে, টেডভাইজারের দৌলতেই হচ্ছে। তো ওদেরকে ধন্যবাদ যে আজকে আমি সুযোগ পেয়েছি কিছু বলার জন্য এখানে। অবশ্যই। দেখুন, আপনি সুযোগ পেয়েছেন বললেন, এটাতে আমি এগ্রি করি না। আমি মনে করি যে আমাদের দর্শকেরা আজকে কিছু কথা শোনার সুযোগ পেয়েছে, কারণ যে কথাগুলো আমি ব্যক্তিগতভাবে শুনে বড় হয়েছি, আজকে দর্শকদের জন্য সেই সুযোগটা এসেছে যে তারাও সেই কথাগুলো এই অনুষ্ঠানের মাধ্যমে শুনতে পারবে। তো আপনার কথাতেই যেটা আপনি একটু আগে বললেন যে আপনারা দেখে এসছেন এক সময় যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাই আপনাদের থট প্রসেসেও এটাই ছিল যে ডাক্তার যে হবে সে আমার স্টুডেন্ট হবে, ইঞ্জিনিয়ার যে হবে সে আমার স্টুডেন্ট হবে। কিন্তু এখন তো সময় অনেকটা পাল্টেছে, তাই না? এখন পড়াশোনা ভালো করলেই যে তাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে এমন তো ব্যাপার নেই। তাহলে এখন আপনারা ছেলে মেয়েকে কিসের জন্য ইন্সপায়ার করছেন, বা কোন সেক্টরে তাদেরকে যাওয়ার জন্য ইন্সপায়ার করছেন এখন? দেখো অভিজিৎ, আগে ওই একই রকম কথায় ফিরে আসি যে আমরা বলতাম চাকরি বলতে বুঝতাম যে একটা হচ্ছে কি ব্যাংকের চাকরি হবে বা রেলের চাকরি হবে, আর একটু যদি ভালো স্টুডেন্ট হয় সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে।
এখন অনেক সেক্টর খুলে গেছে, কেউ এগ্রিকালচারে সাকসেস হচ্ছে, কেউ খেলাধুলাতে সাকসেস হচ্ছে, তো আবার আইটি ডিপার্টমেন্টে অনেকে সাকসেস হচ্ছে। আগে কিন্তু আমরা এইসব কিছু জানতাম না। তো এখন যে স্টুডেন্ট যেটাতে যেতে চায়, কারো যদি মনে হয় যে আমি এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করব, তো করুক, এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করুক। কেউ আবার যদি মনে যে আমি নিট দিয়ে আমি ডাক্তার হব, হতে পারে, কোনো অসুবিধা নেই, আইটি সেক্টরেও যেতে পারে। তার মানে এখন বিভিন্ন জায়গায় লাইন খুলে গেছে। অনেকে বলে না যে এখন বাজারে চাকরি নেই, না, চাকরি আছে। ভালো স্টুডেন্টদের জন্য চাকরি এখনও খোলা আছে। কিন্তু প্রশ্ন হলো, আজকে পড়াশোনার ব্যবস্থাটা এরকম হয়ে গেছে যে মাধ্যমিক পাস সবাই করছে, হায়ার সেকেন্ডারি সবাই পাস করছে, বা গ্র্যাজুয়েশনও কমপ্লিট করছে। কিন্তু এটা পাস করলেই যে সে চাকরি পাবে তা না, তার বেসটাকে কি করতে হবে, ঠিক করতে হবে। যারা বেসটা মোটামুটি ঠিক করছে তাদের কিন্তু চাকরি কিন্তু এখনও আছে এবং ভবিষ্যতেও তাদের কিন্তু থাকবে, এটাই আমি বলতে পারি। মানে আপনি বলতে চাইছেন যেটা, যে এখন একদিকে যেমন প্রচুর সেগমেন্ট হয়ে গেছে চাকরি করার, অন্যদিকে চাকরিও রয়েছে, অনেক রয়েছে, তার জন্য প্রয়োজন নিজের কোয়ালিটিটাকে ইমপ্রুভ করা। নিজের আর কোথাও গিয়ে মনে হয় না যে এই নিজের কোয়ালিটিটা ইমপ্রুভ করা, এক্ষেত্রে প্যারেন্টসদেরও সাপোর্ট প্রয়োজন? কারণ হয়তো আমি চাইছি যে আমি এগ্রিকালচার নিয়ে কিছু করব, কিন্তু আমার প্যারেন্টসদের মনে হচ্ছে যে এগ্রিকালচার মানে হয়তো তথাকথিত আগে যেভাবে চাষাবাদ হয়ে এসছে সেটাই। বর্তমানে এগ্রিপ্রেনিয়ার বা এগ্রি স্টার্টআপ যে কনসেপ্টটা, হয়তো সেটা তারা বুঝতে পারছে না, তাই জন্য তারা তাকে সেই শেখার সাপোর্টটা দিচ্ছে না। তো সেই জায়গাটায় আপনার মনে হয় না যে প্যারেন্টসদের থেকেও সেই সাপোর্টটা পাওয়া উচিত? আমি যেমন এতদিন দীর্ঘ 30 বছর ধরে পড়াচ্ছি স্টুডেন্টদেরকে, আমি সবসময় স্টুডেন্টদের ফরে থাকি এবং আমি দেখতে পাই যে প্যারেন্টসরাই কিন্তু বাধার সৃষ্টি করে। যে স্টুডেন্টটা খেলতে খুব আগ্রহী, তার দিকে না বাবা মা সেদিকে যাচ্ছে না, না তাকে ডাক্তার হতে হবে, বাবা মার পছন্দতে সে চলছে। আমি দেখেছি যে আমারই অনেক স্টুডেন্ট আছে যারা অঙ্কে খুব ভালো ছিল, ঠিক আছে, অঙ্ক নিয়ে যদি একটু পড়াশোনা করতো তাহলে হয়তো ভালো সাকসেস হতো, কিন্তু বাবা মা ভাবছে না সায়েন্স নিয়ে পড়বে, অঙ্ক নিয়ে পড়বে, অনেক তো কঠিন, থাক তাকে অন্যদিকে লাইন আর্টসে পড়ায় বা কমার্স পড়ায়। আবার একটু অন্যভাবেও যদি বলি, যার অঙ্কের প্রতি সেরকম জোর নেই, অঙ্কটা অত ভালো না, সে হয়তো আর্টস বা কমার্স নিলে পরে একটু সাকসেস পেতে পারে, কিন্তু বাবা মার চাপে পড়ে হয়তো সে হয়তো সায়েন্সের দিকে যাচ্ছে। তাকে যখন জিজ্ঞাসা করে, কী রে তুই সায়েন্স নিয়ে পড়ছিস, কি করব, বাবা মা বলছে সায়েন্স নিতে, তাই বাবা মার কথা রাখার জন্যই আমরা সায়েন্স নিয়ে পড়ছি। এটা ঠিক না। এটা ঠিক এটাই যে স্টুডেন্টরা যেটা চায়, যে ছেলে বা যে মেয়ে যেটা পছন্দ করে তাকে সেটাই করতে দেওয়া উচিত, এটাই আমি বলি। এখন কি আপনার কোথাও মনে হয় যে এই স্টার্টআপ বা এন্টারপ্রেনারশিপ যেটাকে আমরা বলি, বাবা মায়েরা সেই জিনিসটাকে এখনো কি অ্যাকসেপ্ট করতে পেরেছে যে আমার ছেলে ব্যবসা করবে? যদি খুব সোজা ভাষায় বলি, আমাদের বাঙালিদের মধ্যে বা আমাদের কালচারে কি এখনো সেটা এসছে যে আমার ছেলে ব্যবসা করবে? হয়তো বাবা মা বা ফ্যামিলির কেউ ব্যবসা করে না, আমার ছেলে ব্যবসা করবে, বাবা মা এখনো সেটাকে কি, আপনি তো প্রচুর প্যারেন্টসদের সঙ্গে আপনার কথাবার্তা হয়, তো বাবা মায়েরা এখনো কি এটা মেনে নিচ্ছে যে আমার ছেলে মেয়ে ব্যবসা করবে এবং আমি সেটাতে সাপোর্ট করছি? এটা যা মনে হয় এখনো কিন্তু মানতে পারছে না বাবা মা। আমি দেখেছি যে বাবা মারা নিজেরা বিজনেসম্যান, অথচ তার ছেলে বা মেয়েকে কি করতে যাচ্ছে, চাকরির দিকে যেতে বলছে। এটার কারণ কি? কারণটা ঠিক বোঝা যাচ্ছে না। হয়তো দেখা গেল যে বিজনেসের চাপটা কি হয়তো অনেক বেশি, সেখানে অনেক কিছু ইনভেস্টের ব্যাপার আছে, এইটা তার জন্য হয়তো বাবা মা চাচ্ছে ছেলে বা মেয়ে যদি একটা চাকরি পায় তাহলে একটা নিশ্চিন্তে 10টা 5টা ডিউটি করবে, বাস নিশ্চিন্তে থাকতে পারবে। দেখুন, চাপ কিন্তু চাকরিতেও রয়েছে, তাই না? চাপ কিন্তু চাকরিতেও রয়েছে। কোথাও গিয়ে রিস্ক ফ্যাক্টরটা, যেটা আপনি বললেন যে একটা ইনভেস্টমেন্ট রয়েছে, সেটার একটা রিস্ক রয়েছে যে সে আদৌ, এবং আমার মনে হয় কোথাও একটা গিয়ে কনফিডেন্সটাও একটা ফ্যাক্টর, যে বাবা মায়ের সেই কনফিডেন্সটা নেই যে আমার ছেলে বা মেয়ে সে যদি একটা অর্গানাইজেশন শুরু করে সে এটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবে। কোথাও গিয়ে আমার মনে হয় বাবা মায়ের সেই কনফিডেন্সটাও ল্যাক করে। এখন বাবা মা
কনফিডেন্সের তো একটা অভাব আছে, হয়তো ভাবছে যে আমি যে পরিমাণ কষ্ট করছি বা আমি পরিশ্রম করে আমি আমার বিজনেসটা দাঁড়া করিয়েছি, হয়তো আমার ছেলে বা পারবে না, না ভরসা পায় না, ব্যাপারটা হচ্ছে এখানে। এবার এই কনফিডেন্সটা না পাওয়ার একটা কারণ হচ্ছে আমার যেটা মনে হয় যে সেই বাবা মায়েরা কিন্তু অলোক স্যারের স্টুডেন্ট না। যদি সেই বাবা মায়েরা অলোক স্যারের স্টুডেন্ট হতো তাহলে অ্যাটলিস্ট কনফিডেন্সের অভাবটা আমার মনে হয় হতো না, যেমন তুমি, যেমন আমি বলতে পারেন। তার কারণ আমি মনে করি যখন আমি আপনার কাছে পড়েছি ব্যক্তিগতভাবে, সেই সময় আমি দেখেছি আপনি কিন্তু শুধুমাত্র পড়াশোনার উপরে জোর কখনোই আমাকে দেননি না। যে অঙ্কে তোমাকে 100 পেতে হবে বা বিজ্ঞানে তোমাকে 190 পেতে হবে, 99 পেতে হবে। এই জোরটা কিন্তু আমি আপনার কাছ থেকে, প্রেশারটা কিন্তু আমি কখনো পাইনি, বরং সেই জিনিসগুলো কিন্তু তখন রিয়েলাইজ করিনি, বাট এখন যখন আমি পেছন দিকে দেখি এখন রিয়েলাইজ করি, বরং আমরা শিখেছি ট্যাকল করতে। যে অঙ্কে যদি আমি এবার 100তে 50 পেলাম, তাহলে এই সিচুয়েশনটাকে আমি কিভাবে ট্যাকল করে 50টাকে ইমপ্রুভ করতে পারবো। তো কোথাও গিয়ে আপনার কি মনে হয় যে এখন যারা টিচার রয়েছে, বর্তমান প্রজন্মের টিচার, যারা যারা নতুন টিচার, আপনি তো বিগত 30 বছর ধরে টিচিং করছেন, কিন্তু আমি আজকেও দেখতে পারি যে 30 বছর আগে আপনি কিন্তু আজকের দিনের সমান আধুনিক টিচার ছিলেন। এটার আমি কিছু জিনিস বলবো। তো আমি যে প্রশ্নটা আপনাকে করছিলাম যে কোথাও গিয়ে কি মনে হয় যে বর্তমানে টিচাররা স্টুডেন্টদের মধ্যে সেই কনফিডেন্সটা কোথাও একটা জন্মাতে একটু ল্যাক করছে, বা আপনার কি মনে হয় এই ব্যাপারটায়? তো এই জায়গাটা তাহলে আমি একটু অন্যভাবে বলি। বছর 4-5 আগে আমার এক ছাত্রী ছিল, তো সেই ছাত্রীটা আমাকে হঠাৎ করে বলল, স্যার আপনি না অদ্ভুত স্যার, আমি এতদিন ধরে এত টিচারের কাছে পড়ে এসেছি, কেউ একজনও বলেনি ওই তুই মডেলার হতো। মানে সমস্ত টিচারই বলে গেছে তুই খালি পড়াশোনা কর পড়াশোনা কর। আমি বললাম কেন রে, যারা মডেলার তাদেরও কিন্তু যোগ্যতা কম না? একজন মডেলিং যারা করে বা একজন সিনেমার যারা নায়িকা, তাদেরকেও কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। তোর মধ্যে আমি দেখেছি মডেলিং করার মতন তোর মধ্যে কিছুটা যোগ্যতা আছে, তো চেহারাটা আমি পরিষ্কার, আমি স্টুডেন্টদেরকে একদম বন্ধুর মতন মিশি, অভিজিৎ তুমিও জানো একদম, যে তোর মোটামুটি যা চেহারা হাইট আছে, মোটামুটি তুই কিন্তু এই লাইনে যদি থাকিস তুই কিন্তু ভালো সাকসেস হতে পারবি। তা আমার বক্তব্য সেই ঘুরে ফিরে একই জায়গায় আসছে, যে বাবা মাদেরকে ছেলেকে সহযোগিতা করতে হবে, মেয়েকে সহযোগিতা করতে হবে, যে কে কোন লাইনে গেলে পরে সে সাকসেস হবে। কিন্তু এখনকার স্টুডেন্ট বলো বা টিচার বলো, হয়তো সব টিচারই চাচ্ছে না তোকে সেই পড়াশোনা করতে হবে বা চাকরি পেতে হবে, এই ধারণাটায় ওরা থাকে, কিন্তু আমি সেই ধারণায় থাকতে চাই না। একদম, এখানে আমার মনে হয় কোথাও একটা প্যারেন্টসদের এক্সপেকটেশনটাও একটা বড় ফ্যাক্টর, যে আমি ওই টিচারের কাছে পাঠিয়েছি ভালো রেজাল্ট করার জন্য, তো ওই টিচারকে ওকে এমন ভাবে পড়াতে হবে যাতে ও ভালো রেজাল্ট করে। আমি মডেল হওয়ার জন্য তো ওই টিচারের কাছে পাঠাইনি। কোথাও গিয়ে আমার মনে হয় যে বাবা মায়েদের ওই এক্সপেকটেশনটাও কিন্তু একটা কাজ করে, যে ওদের মাথায়, মানে টিচারদের মাথায় সেই চাপটা থাকে যে না, ওর বাবা মায়েরা আমার কাছে পাঠিয়েছে পড়াশোনা করার জন্য, তো আমি পড়াশোনাটাতেই জোর দেবো। ওর ক্যারিয়ার তৈরি করা বা ও কি করতে ভালোবাসে সেটা ইম্পর্টেন্স পায় না সেই জায়গাটায় গিয়ে। তো এইখানটায় আমার মনে হয় যে প্যারেন্টসরাই যদি একটু এই ব্যাপারটায় একটুখানি সেন্সিটিভ হয়, যে আমার ছেলে মেয়ে যদি গান বাজনার দিকে যেতে চাইছে, তাহলে অঙ্কের স্যারকে বলতে হবে যে স্যার ও একটু কম মার্কস পেলে কোনো ব্যাপার না, এক আধ দিন যদি একটু কম মার্কস পায়, হয়তো প্যারেন্টসদেরই বলা উচিত যে স্যার ওর এই সপ্তাহে গানের পরীক্ষা ছিল, একটু রেয়াজ করেছে বেশি, তাই জন্য অঙ্কটা হয়নি। এই ব্যাপারটা আমার মনে হয় প্যারেন্টসদেরই একটু সেন্সিটিভ হওয়া উচিত। অবশ্যই, কেননা আমি আমার কাছে যারা পড়ে, অনেকে আবার দেখা যায় 9 পড়লো বা ক্লাস 10 পড়ছে, মাধ্যমিক পরীক্ষা আসছে, তখন গান বন্ধ করে দিল, বা কেউ হয়তো নাচ করে, নাচ বন্ধ করলো। আমার এই জায়গাটা আপত্তি, যে তুমি তোমার মতন গান যেরকম করছো সেরকম করে যাও, নাচও করে যাও, মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি যেটা প্রস্তুতি নিচ্ছ সেটাও নিতে থাকো। এই না যে মাধ্যমিক পরীক্ষা দিব বলে তোমার এতদিনের পরিশ্রমের ফল, যেটা তুমি নাচে এত ভালো, গানে এত ভালো, তুমি কেন বন্ধ করে দিবে? আমি এই জায়গাটা গার্জিয়ানদের সঙ্গে আমার অমিল আছে, আমি এই জায়গাটায় আটকাতে চাই। যে যেখানে আজকে সচিন তেন্ডুলকর বা বিরাট কোহলি, আমরা এদের গল্প অনেক শুনেছি, ওরা নিশ্চয়ই খেলা বাদ দিয়ে কোনো পরীক্ষা দেয়নি, ওরা খেলাটা মেন করেছে, তারপরে পরীক্ষাটা সেকেন্ড। তো এখানেই যদি বাবা মারা যদি ছেলে মেয়েদের সঙ্গে যদি একই কথা ঘুরে আসছে, ছেলে মেয়েদের যদি সহযোগিতা করে বা গানে পারদর্শী, নাচে পারদর্শী, সেই জিনিসটা করুক, সঙ্গে পড়াশোনাটা যেরকম আছে পড়াশোনার জায়গা থাকবে। এবার আসি যে
একটা পর্যায়ের স্টুডেন্ট আছে যারা প্রচুর সাফার করে, কিরকম? হুম, যারা খুব ভালো স্টুডেন্ট, হুম। ধরুন 90% যারা পাচ্ছে, হুম, তারা তো পাচ্ছে। হুম, যারা একদম লো গ্রেড স্টুডেন্ট 30-35% পাচ্ছে, হুম। বাবা মায়ের তাদের প্রতি কোনো এক্সপেকটেশন নেই যে ওর আর হবে না ভালো ওর দ্বারা, হুম। এটাও ভুল। হুম, তাদের প্রতি কোনো এক্সপেকটেশন নেই, তারাও কোনো চাপে নেই। হুম, মাঝখানে যারা আছে হুম, 50% 60% 50% যারা পাচ্ছে, প্রেশারটা তাদের উপরে কাজ করে। হুম, বাবা মায়ের সবসময় ওদের উপরে একটা এক্সপেকটেশন থাকে যে 50% পেয়েছো মানে তোমাকে পরের বার 90% পেতে হবে, হুম, ঠিক আছে? হুম। ওদের ক্ষেত্রে হয়তো দেখা যায় যে ওদের ইন্টারেস্টটা অন্য কোথাও, হুম, সেটা ওরা করতে পারছে না, চারিদিক থেকে একটা প্রেশারের মধ্যে পড়ে ওরা একটা ডিপ্রেসিং সিচুয়েশনে চলে যায়। হুম, তো এই ক্ষেত্রে এই যে মাঝখানের যে স্টুডেন্টগুলো আছে যারা ধরুন যে 56, ওর মানে এরকম না যে ওর প্রতি কোনো এক্সপেকটেশন নেই, এক্সপেকটেশন আছে কিন্তু ও এক্সপেকটেশন মিটও করতে পারছে না, হুম, সেটার জন্য অনেক কিছু ফ্যাক্টর হতে পারে। তো এই ধরনের স্টুডেন্ট যদি কারো বাড়িতে থাকে, হুম। তাদের প্যারেন্টসদের কি করণীয়, বা তাদের কিভাবে ওকে সাপোর্ট দিলে বা কিভাবে ওকে ইন্সপায়ার করলে ও একটু এগিয়ে যেতে পারবে? অ্যাকচুয়ালি মোটিভেশনটা সবচেয়ে ভালো কাজ দেয়। যে 70% পাচ্ছে সে কিন্তু 90%ও পেতে পারে। একদম। তাকে কি করতে হবে? মোটিভেশনের মাধ্যমে 90% পাওয়াতে হবে এবং তার মধ্যে পড়াশোনাটাকে ভালোবাসাটা তো করতেই হবে এবং তাকে বলতে হবে পড়াশোনা করলে পরে তুমি 70 থেকে 90% পেতে পারো। তা তুমি আগে, আমি এইভাবেই বলি যে স্টুডেন্টদের কেমন করে বলি, তুই কি নাচের জগতে কি তুই বিখ্যাত হতে পারবি, বা তুই কি নাচ টাচ করিস? ও বলে না স্যার আমি নাচ করি না। গান করিস? বলে গান করি না। তাহলে কি হবে? লাইফে তো কিছু করতে হবে। তাহলে তুই যদি মনে করিস আমি পড়াশোনা ছাড়া আমার পক্ষে বা পড়াশোনার মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমের দ্বারা আমি আমার লাইফে সাকসেস হতে পারবো না, তাহলে এখনও সময় আছে, এই 70%টাকে 90% করার চেষ্টা কর। কিছু তো করতে হবে নাকি? আমি 70টাকে আমি কি 60%-এ আনবো, না 50%-এ আনবো, না 90%-এ আনবো, সেটা নির্ভর করবে তোর উপরে। তো এখন আবার একই কথা বলছি, অন্য রাস্তা যদি তোর খোলা যদি না থাকে, পড়াশোনাটাই যদি আমার একমাত্র হাতিয়ার হয়, তাহলে ভাই 70 থেকে 90% করার চেষ্টা করো। এক্ষেত্রে গার্জিয়ানরা বা প্যারেন্টসরা, হুম, এটা তো বললেন যে আপনি ওদেরকে কিভাবে ইন্সপায়ার করেন, গার্জিয়ানরা বা প্যারেন্টসরা যারা বাড়িতে আছেন হুম, তারা কিভাবে সাপোর্ট দেবে ওদেরকে? যে মানে একটা হয় প্রেশার দেওয়া যে আনতেই হবে, এবার 50 হুম। থেকে এবার তোমাকে 90-তে যেতেই হবে হুম। বা 80-তে যেতেই হবে, এটা হয়ে গেল প্রেশার। তাদের কি করণীয় থাকে? মানে এটা আমিও আপনার কাছ থেকে শিখতে চাইছি তো যে অ্যাজ আ গার্জিয়ান কি করতে হবে? তো ওইটাই একই রকম, গার্জিয়ানকেও মোটিভেশনের মাধ্যমে বলতে হবে যে 70%কে 90% করা যায় যদি তোমার খিদা থাকে কিছু একটা করার, যেটা পড়াশোনার মাধ্যমেই হবে। আর তুমি যদি মনে করো যে না আমি পড়াশোনা করে আমার তো কিছু হবে না, আমি আমার গানের জগৎ আছে বা তবলার জগৎ আছে, তাহলে আমি বলবো তুমি সেই জগতেই আবার ফিরে যাও। আর যদি মনে হয় যে আমার বাবা তো করোড়পতিও না, তাহলে আমাকে পড়াশোনার মাধ্যমেই আমাকে সাকসেস করতে হবে। এটা ভিতর থেকে আসে, সোজা কথা। যার মধ্যে খিদা আছে না সে কিন্তু পারবে, আর যার মধ্যে খিদা নাই সে কিন্তু পারবে না। ব্যাপারটাও এটা। যেমন একটা বাঘ যদি আমাকে এখন তাড়া করে, আমি হয়তো 6 ফিট ওয়াল একটা লাফাতে পারি না এমনি সাধারণ অবস্থায়, কিন্তু বাঘ তাড়া করলে কেন আমি 6 ফুট ওয়ালটাকে কিন্তু আমি পার করে চলে যেতে ইজিলি পারি। পার করে চলে যাবে। এটা হচ্ছে নিয়মই এটা। তাই সব কিছু নির্ভর করে নিজের খিদার উপরে। বিরাট কোহলি বলো, সচিন তেন্ডুলকর, সবার মধ্যে একটা খিদা ছিল কিন্তু, তাই না? একটা কুকুর যেমন বিড়ালকে যদি তাড়া করে, দেখা যায় কুকুরের স্পিড বিড়ালের থেকে বেশি, কিন্তু কুকুর কিন্তু কোনো সময় বিড়ালকে ধরতে পারে না। কারণটা কি? কুকুর বিড়ালকে ধরতে যাচ্ছে নিজের খাবারের জন্য, আর বিড়াল দৌড়াচ্ছে নিজেকে বাঁচানোর জন্য, প্রাণের জন্য। তার জন্য স্পিডটা কিন্তু বিড়ালের স্পিডটা কিন্তু বেশি হয়ে যায়। তার জন্য বাবা মারা যেটা এক্সপেক্ট করছে 70% থেকে 90% বা 100% হবে, সেটা কিভাবে হয়? জোর জবরদস্তি না, তাকে বোঝানোর মাধ্যমে, মোটিভেশনের মাধ্যমে তাকে 70 থেকে 90%-এ কিন্তু আনা যায়। এরকম আছে, অনেক স্টুডেন্ট আছে। বাবা মায়ের বা প্যারেন্টসদের রোলটা একটু বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। আর টিচাররা তো একটু সহযোগিতা করবে। অবশ্যই, টিচারদেরকে অবশ্যই। বলতেই হবে যে তুমি পারবে, কারণ তুমিও জানো কোনো সময় আমি স্টুডেন্টদেরকে বলি না যে তুই পারবি না। যে কেউ যে কোনো পজিশন থেকে পেতে পারে। আমি যেমন স্টুডেন্টদেরকে বলি যে তোমাদের এখনও লাগ ভালো যে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়নি, এখনও তোমাদের 15 দিন 20 দিন বাকি আছে, তো এখনও সময় আছে তোমরা
আর একটু চেষ্টা করো। পরীক্ষা শেষ হয়ে গেলে তো আর এই সময়টা পাবেন না, শেষ মানে রেজাল্ট তোমার বেরিয়ে যাবে। আমি এইভাবে আমি মোটিভেশন দেওয়ার এই চেষ্টা করি। মাধ্যমিক পরীক্ষা বা বোর্ড এক্সামের যে স্বল্প পরিসরের সময়টা আছে, এই সময় কিভাবে প্রিপারেশন নিলে ছাত্রছাত্রীদের ভালো হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব, তবে আর কিছুক্ষণ পরে। তার আগে আমি আপনার কাছ থেকে একটা সিঙ্গেল ওয়ার্ডে, প্যারেন্টিং নিয়ে তো আমরা অনেকগুলো কথা বললাম, একটা সিঙ্গেল ওয়ার্ডে যদি আপনি আমাকে বলেন যে সাকসেসফুল প্যারেন্টিং বলতে একটা সিঙ্গেল সেন্টেন্সে আপনার কাছে কি? এই জায়গাটা অভিজিৎ একটু আমি ইলাবোরেট একটু আলোচনা করি। তো ব্যাপারটা কি হয়, আজকে আমরা সবাই প্যারেন্টস, তোমারও এক ছেলে আছে, আমারও ছেলে আছে। আমার মনে হয় যে বাবা মাকে, ছেলে বা মেয়েকে মানুষ করতে গেলে তার বয়সী প্রথমে হতে হবে। মনে করতে হবে আমি ওর মতন বয়সী, যেন ও যেন একটা সঙ্গী পায়, বাবা বা মাকে বন্ধু হিসাবে যেন পায়। অভিজিৎ, তোমার মনে আছে আমি একবার বলছিলাম যে অভিজিৎ আমি 9:30 পর্যন্ত বাড়ির বাইরে কাজ করার পর যখন বাড়িতে ঢুকি হয়তো ক্লান্ত থাকি, কিন্তু ছেলেটা কিন্তু বল নিয়ে বা ব্যাট নিয়ে আমার কাছে কিন্তু আসে। আমি কিন্তু একটুকু বিরক্ত হই না, কেননা তাকে আমি সময় দিই। তখন তুমি অভিজিৎ এই কথাটাও বলেছিলে, হ্যাঁ স্যার এটাই আপনার কাছে সারাদিনে এন্টারটেনমেন্ট। এটা সত্যি কথা যে ছেলে মেয়েদেরকে আগে প্রথম হচ্ছে ওদের বয়সী হতে হবে নিজেকে, আর কি করতে হবে, প্রচুর সময় দিতে হবে। যখনই সময় পাবো যেন ছেলে বা মেয়ে যেন আমাকে সঙ্গী হিসাবে যেন মনে করে। এর জন্য দেখা যায় যে আমি যখন ছেলেকে নিয়ে যখন ঘুরতে যাই, বা কোনো কোনো সময় যদি ছেলে যদি অন্য বন্ধুর সঙ্গে যদি ঘুরতে যায়, পরে ওর মা তাকে জিজ্ঞাসা করে যে বাবা তুই কার সঙ্গে ঘুরে মজা পাস? তখন কিন্তু ছেলে বলে না, বাবা মার সঙ্গে ঘুরেই সবচেয়ে বেশি মজা পাই। এই জায়গাটাই আমার কাছে সাকসেস। আরও মজা লাগে যখন দেখি যে আমি সারাদিন কাজ করে যখন আমি বাড়িতে পৌঁছাই, তখন আমি বুঝতে পারি যে আমার ছেলে বা আমার ওয়াইফ আমার জন্য ওয়েট করে আছে। আমি ঘরে ঢোকার পরেই ছেলের বা ওয়াইফের যত প্রশ্ন থাকে সব প্রশ্ন করতে থাকে, বা সারা দিনের গল্প আমার সঙ্গে করা শুরু করে। সে একটা খেলাধুলার গল্পই হোক, বা আমাদের রাজনীতির গল্পই হোক, বা আজকে ওয়েদার কীরকম হবে সেরকম নিয়ে গল্প করে। তার মানে কি, ওরা ওয়েট করে আছে যে বাবা কখন আসবে, আমার প্রিয় বন্ধুটা কখন আসবে, তার সঙ্গে আমি সময়টা দিব। তো ছেলে পেলে তো দেখুন পড়াশোনা করবে, আমরা সবাই চাই ভালো হোক, কিন্তু এই জিনিসটা সবচেয়ে আসল জিনিস, যেন ওরা বড় হোক, সে চাকরি করুক, ব্যবসা করুক, যাই করুক, যেন আজীবন যেন বাবা মার জন্য যেন কিছু একটা করে। এবং আমি প্রত্যেকটা ছেলে মেয়েকে তাই বলবো যে তোমরা বাবা মার জন্য বা পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে দেখভাল করার চেষ্টা করো। এটাই আমার মনে হয় সাকসেসফুল প্যারেন্টস। এটাই, কেননা টাকা পয়সা হয়তো আমি অনেক কামাতেও পারি, নাও কামাতে পারি, সেটা বড় কথা না। আমি হয়তো প্রচুর টাকার মালিক, কিন্তু বাড়িতে এসে আমার সেই ভালোবাসাটা আমি পাচ্ছি না, তাহলে কিন্তু ওই টাকা পয়সা পাওয়ার কোনো মূল্য নেই। মোটামুটি আমি একটুখানি সংক্ষেপে বলতে পারলাম। এবার আসি যে আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে বহু ছেলে মেয়ে তারা ফেইলিয়ারটাকে হ্যান্ডেল করতে পারে না। আমি জানি না, এটা এর আগে আমাদের একজন ক্রিকেটার এসেছিলেন, তিনি ইন্ডিয়ার হয়ে ক্রিকেট খেলেছেন, আমাদের একটা পডকাস্টে এসেছিলেন। তাকেও আমি এই প্রশ্নটা করেছিলাম যে এখন দেখা যাচ্ছে খুব কম বয়সে ছেলেমেয়েরা সুইসাইডাল অ্যাটেম্প্ট নিচ্ছে, খুব কম বয়সে ছেলেমেয়েরা ফেইলিয়ারকে হ্যান্ডেল করতে না পেরে তারা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে ড্রাগস বা অন্য কোনো নেশাতে। এই জায়গাটায় আপনার কি মনে হয় যে ছেলেমেয়েরা প্রথমত এই কম বয়সে এই ডিপ্রেশনে কেন চলে যাচ্ছে, বা এই কম বয়সে তারা সুইসাইডাল অ্যাটেম্প্ট বা ড্রাগ অ্যাডিকশন এসবের মধ্যে কেন চলে যাচ্ছে খুব কম বয়সে? সেটা মানে আমি দেখেছি 13-14 বছরের ছেলে মেয়েকেও তাদেরকে রিহ্যাবে পাঠাতে হচ্ছে। আমার নিজের চোখে দেখা 13-14 বছরের ছেলে মেয়ে তাদেরকে রিহ্যাবে পাঠাতে হচ্ছে, মানে সেটা কি বয়স একটা? এখন এই ব্যাপারটা কি হয়, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় দেখো অভিজিৎ, যারা বেশ ভালো স্টুডেন্ট না, যাদের জন্য বাবা মা অনেক পয়সা খরচা করে অনেক স্বপ্ন পূরণের জন্য তাদেরকে পাঠিয়েছিল, ধরো কোটাতে বা অমুক জায়গায় পড়াশোনা করার জন্য, তো একটা সময় ও যখন বুঝতে পারছে যে আমার পড়াশোনা হচ্ছে না, তখন ও ডিপ্রেশনে চলে যাচ্ছে যে কি করলাম, আমার বাবার বা মার তো স্বপ্ন পূরণ করতে পারছি না, তখন হয়তো ওই পদ্ধতি সে অবলম্বন করছে ব্যাপারটা। কিন্তু আমার মনে হয় ও বুঝছে না যে এটাই আমার লাস্ট প্রসেস।
ও এখান থেকে বেরিয়ে আসতে যদি পারতো, বেরিয়ে আসতে মানে বাবা মার সঙ্গে একটু আলোচনা করতো, যে বাবা বা মাকে আলোচনা করতে পারতো যে আমার আজকে এরকম পজিশন, আমি কি করতে পারি। হয়তো বাবা মার সঙ্গে মিশতে পারছে না খোলাখুলি, বন্ধুর মতন মিশতে পারছে না, তার জন্যই হয়তো এই খুব পদ্ধতি। ইম্পর্টেন্ট একটা কথা বললেন যে বন্ধুর মতো মিশতে পারছে না, বাবা মায়ের কাছে আমার প্রবলেমটা বা আমার যে পেইনটা সেটা বাবা মায়ের কাছে এক্সপ্রেস করতে পারাটা খুব জরুরি। এটা মানে পারছে না অনেকে। সেই স্পেসটা চায় আজকের জেনারেশন, আজকে যারা ছোট ছোট ছেলে মেয়ে, তারা সেই স্পেসটা চায় যে আমি যেন আমার মন খুলে আমার বাবা মায়ের কাছে কথাটা রাখতে পারি। আজকে যেহেতু এই টপিকটা উঠলো, আমার একটা মেসেজ আমিও বলতে চাই এই ভিডিওর মাধ্যমে, যে যখন আমি কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে আছি, সেটা কোনো এক্সামে ফেলিয়ার হতে পারে, সেটা কোনো গোলে ফেলিয়ার হতে পারে, যে আমার একটা গোল ছিল আমি পৌঁছাতে পারলাম না, সেটা কোনো রিলেশনশিপে ফেলিয়ার হতে পারে, কারণ আপনি জানেন এখনকার ছেলেমেয়েরা অনেক কম বয়স থেকে তাদের একটা রিলেশনশিপের টেন্ডেন্সি চলে এসছে, তো সেটা কোনো রিলেশনশিপের ফেলিয়ার হতে পারে। এই ফেইলিয়ারগুলোকে ছেলেমেয়েরা হ্যান্ডেল করতে পারে না যখন, তখন তারা সুইসাইডাল অ্যাটেম্প্ট করে অথবা তারা ড্রাগ এডিক্ট হয়ে যায়। এবার আমার মনে হয় যে প্রত্যেকটা ছেলে মেয়ে যারা এই ফেইলিয়ারটাকে হ্যান্ডেল করতে পারছে না, তাদের সে সময় এটা চিন্তা করা উচিত যে ইদার আমি হার মেনে নিতে পারি এবং নিজেকে শেষ করে দিতে পারি, বা নিজে ড্রাগ অ্যাডিক্ট হয়ে যেতে পারি, আস্তে আস্তে সবার মন থেকে আমি মুছে যাব, আমাকে কেউ মনে রাখবে না। অপশন নাম্বার 2, সেটা রিলেশনশিপের ফেইলিয়ার হোক বা এডুকেশন ফেইলিয়ার হোক বা যে কোনো গোলের ফেইলিয়ার হোক, অপশন নাম্বার 2 হচ্ছে আমি উঠে দাঁড়াবো, ঘুরে দাঁড়াবো এবং এমনভাবে নিজেকে পরিবর্তন করে দেখাবো যে আজকে থেকে 10 বছর পরে যেন আমার এই ফেইলিয়ারটাকে আমি একটা গল্প হিসাবে লোককে ইন্সপায়ার করার জন্য বলতে পারি যে দেখো আমি এই পজিশনে ছিলাম, আজকে আমি এই পজিশনে আছি। তাকে দেখে আরো 10 জন যারা ফেইলিয়ার ছিল তারা শিখবে। অর্থাৎ তুমি এমন একজন হিসেবে তৈরি হতে পারো যেখানে তোমাকে সবাই ভুলে যাবে, অথবা এমন একজন হিসেবে তৈরি হতে পারো যেখানে তোমার গল্পটা নিয়ে লোকে চর্চা করবে। তো আমার মনে হয় যে এটা যদি ছেলেমেয়েরা নিজেদের মাথায় এই থট প্রসেসটা রাখে, তাহলে ফেইলিয়ারকে হ্যান্ডেল করাটা আমার মনে হয় 1% হলেও ইজি হবে। তবে এটাও ঠিক যেটা আপনি বললেন যে ওরা ওই স্পেসটা চায় যে বাবা মায়ের সাথে কথা বলতে পারাটা। এবার আসি স্যার আপনার সবচেয়ে পছন্দের টপিকে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। মাধ্যমিক যেহেতু একদম কাছাকাছি আছে এবং আমি নিজেও আপনার কাছ থেকে মাধ্যমিকের আগে বহু টিপস পেয়েছি, এবং যেটা আমি একটু আগে বলছিলাম যে সে সময় দাঁড়িয়ে আমি আপনার কাছে যখন পড়েছি, খুব কম হলেও আজ থেকে প্রায় 15 থেকে 18 বছর আগের কথা, তা তো হবেই কমপক্ষে, ঠিক আছে। তো সে সময় দাঁড়িয়েও আপনি কিন্তু আজকের দিনের সমানই আধুনিক ছিলেন। তার কারণ কি, আমি দেখেছি যে আপনার কাছে যখন পড়তে গেছি আপনি আমাদেরকে কুইজের মাধ্যমে পড়াচ্ছেন, আপনি আমাদেরকে বিভিন্ন ইন্টারেস্টিং খেলাধুলার মাধ্যমে পড়াশোনাটাকে ইন্ট্রোডিউস করছেন। আমি জানি না আর কোথাও এটা হয় কিনা, আর কোনো প্রাইভেট টিউটার এই ধরনের কোনো অ্যাক্টিভিটি করে কিনা ছেলে মেয়েদেরকে নিয়ে আমার জানা নেই। তবে আমি দেখেছি আপনার কাছে আপনি কুইজের মাধ্যমে পড়াচ্ছেন, খেলাধুলার মাধ্যমে পড়াচ্ছেন, রেস করাচ্ছেন অঙ্কের, যে এই অঙ্কটা কে কত শর্টে কত তাড়াতাড়ি করে দিতে পারে। এই প্রসেসগুলোর মাধ্যমে জিনিসগুলো আমাদের ভেতরে ঢুকে গেছে, এবং সেই সময় কুইজে হেরে গেলে কাঁদতাম আমরা। আমার মনে আছে এখনো, আমার চিন্তা করলে গায়ে কাটা দেয় যে আমার আগে যদি কেউ একজন অঙ্কটা করে দিল, আমরা কেঁদেছি যে আমি কেন পারলাম না স্যারকে দেখাতে এই অঙ্কটা। একদম ঠিক। তো এই যে উন্মাদনাটা তৈরি করে দেওয়া, এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আগে একটা সেশন আপনি আমাদেরকে দিতেন যেদিন আপনি কোনো পড়াতেন না, শুধু আমাদেরকে কয়েকটা কথা বলতেন, এবং তারপর থেকে না আমরা খাওয়া দাওয়া ভুলে যেতাম। আমাদের খাওয়া দাওয়ার কথা মাথায় থাকতো না, আমাদের শুধু মাথায় থাকতো যে স্যার ওই কথাটা বলেছে, মাথা থেকে ওই কথাটা বেরোতো না। তা আমি চাই আজকে টেডভাইজার টক্সের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে দর্শকরা আছে বা যে সমস্ত আপনার স্টুডেন্টসরা বা গার্জিয়ানরা এই অনুষ্ঠানটা দেখছে, তারা ওই সেশনটা একবার পাক, যে আর অল্প কিছুদিন মাধ্যমিকের বা উচ্চ মাধ্যমিকের বাকি আছে, এই সময় ছাত্রছাত্রীদের কি করণীয়। আচ্ছা, যে সকল ছাত্র, আমার প্রিয় ছাত্র ছাত্রীরা এই প্রোগ্রামটা দেখছো, তাদের উদ্দেশ্যে আমার মানে বলার আছে। আরও সবচেয়ে ভালো লাগছে যে অভিজিৎ আজ থেকে প্রায় 15 বছর বা 20 বছর আগে আমার এখানে পড়াশোনা করতো, ও এখনও ভুলেনি সেই দিনকার কথা। তো যাই হোক, আমি একটু আসি। আমরা একটু যদি হিসাব করি যে সামনে মাধ্যমিক পরীক্ষা, আর হাতে হয়তো 20টা দিন মতো সময় আছে। এবার আবার সত্যি করে দেখো, এই 20 দিনের মধ্যে তোমরা হয়তো 5 দিনের মতন পড়তে পারবে না। কেন, আমি হিসাবটা বলে দিই। কেন, মাঝখানে সরস্বতী পূজা আছে, তার জন্য 2 দিন হয়তো সময় নষ্ট হবে, অথবা কারো হয়তো বিয়ে বাড়িতে প্রোগ্রাম থাকতে পারে, তার জন্য সময় নষ্ট হতে পারে, অথবা শরীরও অসুস্থ হয়ে যেতে পারে।
তো আমি মনে করলাম আর হাতে আছে তোমাদের মাত্র 15 দিন। এবার 15 দিনের মধ্যে প্রতিদিনই তো 24 ঘন্টা তোমরা কেউ পড়াশোনা করতে পারবে না। আমরা পড়াশোনা করতে পারবো কয় ঘন্টা আগে আমরা একটা ঠিক করে নিই। প্রতিদিন তো 8 ঘন্টা করে ঘুমাতেই হবে শরীরটাকে ঠিক রাখার জন্য। 2 ঘন্টা আমাদের খাওয়া দাওয়া বা স্নান এর জন্য একটা সময় নষ্ট হবে। তাহলে 8 আর 2 10 ঘন্টা যদি চলে যায় 24 ঘন্টার থেকে, তাহলে হাতে থাকলো আর 14 ঘন্টা। এই 14 ঘন্টা হলো তোমার হচ্ছে পড়ার সময়। এবার 14 ঘন্টা করে কয়দিন আমি পড়াশোনা করতে পারবো? 15 দিন। তোমরা একটু হিসাব করে নেবে। 14 ঘন্টা ইন্টু 15 দিন করলে টোটাল হয় 210 দিন, 210 ঘন্টা। এবার 210 ঘন্টা আমাকে পড়তে হবে। কয়টা সাবজেক্টের জন্য? 7টা সাবজেক্টের জন্য। তার মানে প্রতিটা সাবজেক্টের জন্য আমরা সময় পাবো কয় ঘন্টা? 30 ঘন্টা। তার মানে একটা সাবজেক্ট আমি 30 ঘন্টার বেশি পড়তে পারবো না। পড়তে পারবো, তাহলে অন্য সাবজেক্টের জন্য সময়টা কি পাবো? কম। এবার হাতে আছে 15 দিন, আর হিসাবটাও দেখো, প্রতিদিন যদি 2 ঘন্টা করে যদি পড়ি, তাহলে 15 দুগুণে 30, তাহলে 30 ঘন্টাই হাতে আমার সময় আছে। তাহলে এখন আমাকে কি করতে হবে? সকাল থেকে রাত্রিবেলা শুতে যাওয়া আগে পর্যন্ত তোমরা একটুখানি দেখবে যে আমি প্রতিটা সাবজেক্ট 2 ঘন্টা করে কি পড়েছি। যদি 7টা সাবজেক্ট হয়, 7 দুগুণে কত? 14 ঘন্টা। তাহলে দেখবা ঘুমাতে যাওয়ার আগে 14 ঘন্টা পড়েছেও কিনা একটু চিন্তা করে দেখবা। আর যদি মনে হয় না 14 ঘন্টা আমার পড়া হয়নি, কোনো একটা সাবজেক্ট পড়া মিস হয়ে গেছে, প্লিজ তোমাদেরকে আমি ভালোবেসে বলছি, ঘুমাতে যাবে না। না ঘুমিয়ে যে সাবজেক্টটা পড়া হয়নি সেই সাবজেক্টটাকে পড়ো। এখন ব্যাপারটা কি হয়েছে? ওয়ান ডে ক্রিকেটের মতন, যে আর 10 ওভার বাকি আছে, আমাকে 100 রান করতে হবে, আমাকে প্রতি ওভারে 10 রান করে করতেই হবে। এরকমভাবে নিজেকে তৈরি করো যে হাতে তো 15 দিন সময় আছে, এবং ডিক্লিয়ারও হয়ে গেছে যে 2 তারিখে ফেব্রুয়ারি মাসে 2 তারিখে আমার মাধ্যমিক পরীক্ষা। এই ডেটটা তো আর চেঞ্জ করা যাবে না। আমাকে যা করতে হবে এই 2 তারিখের মধ্যেই করতে হবে। তো এই 15 দিন 2 ঘন্টা করে প্রতিটা সাবজেক্ট পড়ার চেষ্টা করবে, আর একটু এনজয় করে পড়ার চেষ্টা করো। এতদিন কি করেছিলে? এই টিভি দেখেছিলে, খেলছিলে, বা একটু আড্ডা মারছিলাম, এই করতে করতে ভালো লাগছিল না, তখন মনে হতো না চলো একটু পড়াশোনা করি। কিন্তু এখন কিন্তু উল্টো হবে, আমি পড়তেই থাকবো পড়তেই থাকবো পড়তেই থাকবো। যখন একটু দেখবা ভালো লাগছে না, বোর হচ্ছ, চলো 5 মিনিটের জন্য টিভি দেখলাম। ওই টিভি দেখতে দেখতে 5 মিনিট বা 10 মিনিট খাওয়া দাওয়াটা সেরে নিলে, বা একটু মার সঙ্গে একটুখানি মজা করলে। এইভাবে 15টা দিন তোমরা আনন্দের সঙ্গে পড়াশোনা করো, এনজয় করো পড়াশোনাটাকে। আর 2026 সাল তোমাদের কাছে একটা ভালো ইয়ার হোক, এটা তোমরা মনে রাখার জন্য কি করবে? মাধ্যমিক পরীক্ষাটাকে ভালো করে দেওয়ার চেষ্টা করে দেখো। 5-এ তোমরা পড়েছো বা 6-এ পড়েছিল, কোন ইয়ারে পড়েছিলা তোমাদের কিন্তু মনে নেই। কিন্তু আজ থেকে 10 বছর পর বা 15 বছর পরেও যখন তোমাদের কোনো বন্ধুর সঙ্গে দেখা হবে, তোমরাই কিন্তু বলবে, আরে তুই কোন ইয়ারে মাধ্যমিক দিয়েছিস বলতো? তখন ও যদি বলে আমি 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, তাহলে মনে পড়ে যাবে, আরে আমি তো তোর ব্যাচেই পড়তাম। আমার এটা বলার উদ্দেশ্য যে মাধ্যমিকটাকে গুরুত্ব দিয়ে পড়ো। আরেকটা জিনিস, মাধ্যমিক পরীক্ষা নিয়ে অত ভয় পাবে না। আমি বলবো প্রথম দিনকার যখন মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, প্রথম দিন মানে 15 দিন যখন চলে যাবে না, তখন হাতে আর 1 ঘন্টা সময় থাকবে না। জাস্ট বাবা মাকে প্রণাম করে পরীক্ষার হলের দিকে রওনা দিবে। আর প্লিজ তোমাদের কাছে একটা অনুরোধ, সেই সময় না রিল্যাক্সে যাবে। তখন কিন্তু মনে করার চেষ্টা করবে না যে ওই চ্যাপ্টারটা পড়লাম না, ওই চ্যাপ্টারটা পড়লাম না। কেন যেটা মনে করতে করতে যাবে না, পরীক্ষার সময় দেখবে যে ওই চ্যাপ্টারটারই প্রশ্নগুলো আসছে। তো সুতরাং রিল্যাক্স হয়ে পরীক্ষা হলে যাও। 8 ঘন্টা হলে পরীক্ষা হলে যাও, বা 15-20 মিনিট আগে পরীক্ষা হলে বসে গিয়ে চুপচাপ রিল্যাক্সে থাকো যে এখন আমাদের পরীক্ষা শুরু হবে। আমরা জানি ক্রিকেট খেলা আমরা যখন দেখি যে কোনো ব্যাটসম্যান নামবে,
তার আগের থেকে 5 মিনিট 10 মিনিট আগে কিন্তু ব্যাটসম্যানরা প্যাড পরে বেশ মুডে, রিল্যাক্স মুডে ওরা কিন্তু বসে থাকে, কনসেন্ট্রেশন নিতে থাকে যে এখন আমাকে নামতে হবে। তোমরাও সেভাবে মনে করে ফিল্ডে নামার চেষ্টা করো যে এখন আমি মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছি বা মাধ্যমিক পরীক্ষা দেব, আর 15 মিনিট পরে আমার প্রশ্ন চলে আসবে। প্রশ্ন আসলো, এখন নিয়ম হয়েছে প্রথম 15 মিনিট তোমরা প্রশ্নটা ভালো করে পড়বে, 15 মিনিটের মধ্যেই আবার খাতাও পেয়ে যাবে। খাতা আসলো, এবার নিজের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাডমিট কার্ড সব কিছু সুন্দরভাবে আস্তে আস্তে করে লিখবে এবং পরীক্ষা দেওয়া শুরু করবে। 1টা 2টো 3টা প্রশ্ন দেওয়ার উত্তর দেওয়ার পর দেখবে আস্তে আস্তে ভয়টা কেটে যাবে। এবং এইভাবে প্রথম দিন কিন্তু প্রশ্ন উত্তর দেওয়া শেষ, পরীক্ষা দেওয়া শেষ। দ্বিতীয় দিন থেকে তখন মনে হবে আরে এটা আর কি মাধ্যমিক পরীক্ষা, এ তো এর আগেও এতদিন পরীক্ষা দিয়েছি, এটা তো সোজাই, এমন তো কিছু ঘাবড়ানোর নাই। সত্যি কোনো ঘাবড়ানোর কিছু নাই। তোমরা ভালো করে মাধ্যমিক পরীক্ষা দাও, তোমাদের প্রতি শুভেচ্ছা থাকলো, তোমরা ভালো রেজাল্ট করবে। যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ লেসন হয়ে গেল, এবং যাদের বাড়িতে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টস রয়েছে তারাও সময় পেলে এই ভিডিওটা দেখে তাদের ছেলে মেয়েকে একইভাবে মোটিভেট করবেন। এবং যেটা স্যার বলছিল, আমার মনে হয় আজকের প্রত্যেকটা টপিক স্যারের সঙ্গে যেগুলো আলোচনা হলো, স্যার কিন্তু খুব লাইটলি বললে ওই টপিকগুলো কিন্তু খুব ডিপ, যে আমাদের ছেলে মেয়েকে কখনোই প্রেশার দেওয়া উচিত না, তাদেরকে মোটিভেট করা উচিত, সেটা মার্কস বেশি আনার জন্য হোক বা সেটা নিজের ফিল্ডে আরও বেটার কিছু করার জন্য হোক, তাকে প্রেশার না দিয়ে তাকে মোটিভেট করা উচিত। সেকেন্ডলি আমার যেটা মনে হয় যে তাদের কথা বলার স্পেসটা চাই বাবা মায়ের সাথে, তার জন্য বন্ধুর মতো মিশতে হবে একটা বয়সের পরে ছেলে মেয়েদের সাথে, তো সেই বন্ধুর মতো মেশাটাও আমার মনে হয় উচিত। তো আজকের এই ভিডিও থেকে আমরা প্যারেন্টিং সম্বন্ধে এবং প্রিপারেশন সম্বন্ধে দারুণ দারুণ টিপস পেলাম স্যারের কাছ থেকে, যেটা আমি বলছিলাম যে আজকের এই পডকাস্টটার জন্য কিন্তু এক প্রকার আমি অপেক্ষায় ছিলাম। কারণ আপনি যদি মনে করেন যে আমি যা কিছু করেছি আমার লাইফে এখনো অবধি খুব সামান্য, সেখানে আমি সব সময় চেয়েছি যে স্যার কবে আসবে। এটার একটা বড় কারণ আজকে আমি বলার সুযোগ পেয়েছি এই কথাগুলো, কারণ আপনি আসেন সবসময়, আপনি সবসময় আমাকে সাপোর্ট করে চলেছেন, কিন্তু এটা কখনো বলা হয়ে ওঠেনি। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমিও বলার সুযোগ পেয়েছি যে এটা কেন এরকম হয়েছে, আমার মানে কেন এরকম মনে হয় সবসময় যে স্যার কবে আসবে, বা আমি এটা করছি এটাতে স্যারকে কবে ইনভলভ করব। এটার কারণ হলো স্যার, যখন আমরা আপনার কাছে পড়তাম 5 থেকে 10 অবধি আমি আপনার কাছে পড়েছি, সেই সময়টায় আপনার সাথে এরকম একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সময় তো বন্ধুত্ব মানে এখনকার মতো বন্ধুত্ব না, বাট টিচার স্টুডেন্টের মধ্যেও একটা অন্যরকম সম্পর্ক ছিল সেই সময়। এবং সেই সময় আমার মনে আছে যে পড়তে যাওয়ার 1 ঘন্টা আগেও বসে পড়ছি যে না, যদি আজকে পড়াটা না পারি স্যার খারাপ পাবে, মানে স্যারকে আনন্দ দিতে হবে, স্যারকে পড়া দিতে হবে, এটা টপিক ছিল না, স্যারকে আনন্দ দিতে হবে, যে অভিজিৎ পড়া করে আসেনি, স্যার কষ্ট পাবে এই ব্যাপারটায়, তো এই কষ্টটা স্যারকে দেওয়া যাবে না, সেই কষ্টটা না দেওয়ার জন্য আমরা পড়েছি। এবং কোথাও গিয়ে এখন যখন প্রফেশনাল জায়গায় এসছি বা এমন একটা জায়গায় এসছি যেখানে নিজেকে কিছু করতে হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়েও মনে হয় যে তখন যেমন কষ্ট না দেওয়ার জন্য করছি, এখন কোথাও গিয়ে মনে হয় যে লাইফে যা কিছু করছি কোথাও গিয়ে স্যারকে ফিল করাতে হবে, যে স্যারের যেন ভালো লাগে, স্যার যেন আনন্দ পায়। মানে যেটা বাবা মাকে নিয়ে ভাবি যে লাইফে কিছু করলে যেন বাবা মা ওটা নিয়ে প্রাউড ফিল করে বা বাবা মা যেন ভালো আনন্দ পায়, ঠিক একই জিনিসটা আমার ভেতরে কাজ করে, যে কিছু যখন করছি স্যারকে এটা বলতে হবে যাতে স্যার একটু আনন্দ পায়, মানে স্যারকে আনন্দে রাখতে হবে, স্যারকে খুশি দিতে হবে, স্যারকে কষ্ট দেওয়া যাবে না। মানে সেই ব্যাপারটা ছোটবেলা থেকে আস্তে আস্তে ওটা রয়ে গেছে, রক্তে মিশে গেছে ওই ব্যাপারটা, যে স্যারকে আনন্দ দিতে হবে। এবং আজকের এই পডকাস্ট বলে শুধু না, আমি এর আগেও যা কিছু করেছি আমি চেষ্টা করেছি সবসময় আপনাকে ইনভলভ রাখার, সেটা পূজা ভ্রমণ হোক, পূজা ভ্রমণে আছে আপনার মানে এর আগে আমরা পূজার একটা আগমনী আড্ডা করেছিলাম, সেখানে আপনি ছিলেন। তো আমি চাই যে এর পরেও, আমি জানি না এরপরে ভগবান কোন দিকে নিয়ে যাবে, যা কিছু করব সব কিছুতে যেন আপনাকে সাথে পাই। তার কারণ, একটা বড় কারণ হলো যে আমি ইন্টারনালি যেটা ফিল করি, যে আমি যা কিছু করব আমি তার মাধ্যমে যেন বাবা মাকে এবং আমার টিচারদেরকে প্রাউড ফিল করাতে পারি। আপনার মতো কিছু টিচার আমি আমার লাইফে পেয়েছি যারা আমার লাইফটাকে চেঞ্জ করতে অনেকটা হেল্প করেছে, যারা আমার লাইফে ফেলিয়ারগুলোর সাথে আমাকে লড়তে হেল্প করেছে এবং এখনও করে যাচ্ছেন। তো আমি আপনাদের সবাইকে এনকারেজ করব এই বিষয়টাতে, যে আপনারাও যারা টিচার বা যারা পেরেন্টস, তারা চেষ্টা করুন কারো না কারো লাইফে এরকম একজন হয়ে দাঁড়ানোর, যাকে আনন্দ দেওয়ার জন্য তারা ভালো কাজ করবে,
যাকে খুশি দেওয়ার জন্য তারা ভালো কাজ করবে এবং সে খারাপ পাবে এটা ভেবে খারাপ কাজ থেকে দূরে থাকবে। তো আজকের এই পডকাস্ট আমার জন্য খুব ইমোশনাল একটা পডকাস্ট এবং আমি এটার জন্য এক প্রকার ওয়েট করেছিলাম। আশা করি আপনাদেরও এই পডকাস্টটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে, এবং এই পডকাস্টটায় যদি কারোর জন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য থেকে থাকে অবশ্যই তার সাথে পডকাস্টটি শেয়ার করবেন। এই বলে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।